আমি জানতে পেরে গেছি আবিরের এই অবস্থার জন্য কে দায়ী। এই পাস্তা, এতে বাদাম রয়েছে। এই বাড়ির প্রত্যেক সদস্য খুব ভালো মতো জানে যে আবিরের বাদামের থেকে অ্যালার্জি হয়, সেজন্য এই বাড়িতে বাদাম আনা হয় না। তাহলে এই খাবারে বাদাম কোত্থেকে আসলো? মা, এই পাস্তাটা তো আমিই দিয়েছিলাম আবিরকে, কিন্তু আমি বানাইনি, কারণ আমি তো জানি আবিরের বাদামে অ্যালার্জি। আমি তাহলে কেন দেব? কিন্তু ত্রিশালা, যদি তুমি না বানিয়ে থাকো তাহলে কে বানালো? এই প্রশ্নটা আপনি আমাকে করছেন কেন? বিধি আজকাল রান্নাঘর সামলায়, ওকে জিজ্ঞেস করুন, ওই বানিয়েছে হয়তো। এই খাবারটা তুমি বানিয়েছো? বলো। ডাক্তার ম্যাডাম, এটা আমিই বানিয়েছি। কি খেলা খেলছে এই অশিক্ষিত মেয়েটা? পাস্তাটা তো বানায়নি, তাহলে কি করতে চাইছে? আমার মনে হলো যে সাহেববাবু বিদেশি খাবার পছন্দ করেন, তাই আমি বানিয়েছি। কিন্তু আমি এটা জানতাম না যে বাদাম খেয়ে সাহেববাবুর শরীর খারাপ হয়ে পড়বে। যখন জানতে না তখন বানালে কেন? কতদিন হলো এই বাড়িতে এসেছো? হ্যাঁ, 3-4 দিন হয়নি আর সংসারটা এখনই কবজা করার চেষ্টা করছো। যখন জানোই না কার কি পছন্দ, কার মেডিকেল হিস্ট্রি কি, তখন এই খাবারটা কেন বানাতে গেছো? আজকে তোমার জন্য আবিরের প্রাণটাও যেতে পারতো। আমি তোমার মাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি, আর এদিকে আমার ছেলেটাকে মেরে ফেলতে চাইছো তুমি। তুমি কি ধরনের? ছাড়ো না দিদি, এগুলো সব ঠিক আছে তো? একদম নয়, একদম নয় দিদি। আজকে আমার যেটা বলার সেটা আমি বলবোই। যেদিন থেকে এই মেয়েটাই বাড়িতে এসেছে, কে ওর সামনে দাঁড়িয়েছে? আমি। কে ওকে সবার অবজ্ঞা অপমানের সামনে থেকে রক্ষা করেছে? আমি। কিন্তু ও আমার সঙ্গে কি করছে? কি বলেছিলাম তোমাকে আমি? যে দায়িত্ব পালন করো, কিন্তু ভুলছিলাম আমি। আমি আমার কথা ফেরত নিচ্ছি। তুমি আমার ছেলে স্ত্রী হওয়া তো দূরের কথা, এই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নও। আবিরের জীবনে থাকা তো দূরের কথা, তুমি এই বাড়িতে থাকার যোগ্য নও। এতদিন পর্যন্ত ভালো মনে করতাম তোমাকে, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিলে? তুমি শুধুই কষ্ট দিয়েছ বিধি, শুধুই কষ্ট। আমার ছেলে আমার কাছে সবকিছু, আর সেই ছেলেকে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর তুমি সেই অশিক্ষিত জঙ্গলি মেয়ে। অনেক হয়েছে মা। তুমি বিধিকে এই সমস্ত অপবাদ দিও না মা। আমি জানি যে বিধির জন্যই আমি বিপদে পড়েছিলাম, আর এটাও সত্যি যে আমি ওর জন্য বিপদমুক্ত হয়েছি। ওই আমাকে বাঁচিয়েছে মা। আমি মানছি আমি দুর্বল ছিলাম, কিন্তু আমার জ্ঞান ছিল। আমি সব দেখতে পাচ্ছিলাম যে ও কতটা কষ্ট করছিল আমাকে বাঁচানোর জন্য, আর আমাকে সময় মতো হসপিটালেও নিয়ে গিয়েছিল। ও একা নিজে আমাকে ঠেলা গাড়ি করে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। বিধি অনেক কিছু করেছে মা। ও যা আমার জন্য করেছে তা হয়তো অন্য আর কেউ করতে পারবে না। বাদ দাও আবির, এই মেয়েটাকে মাথায় তোলার বেশি প্রয়োজন নেই। ও আবার আমাদের বোকা বানাচ্ছে প্রতিবারের মতো। আর আমি জানি যে এই সরল মুখের পেছনে খুব ধূর্ত একটা মাথা আছে, যার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত।
আবির, আমি আর রিস্ক নিতে চাই না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আবার এই জিনিসটা রিস্ক নিতে পারবো না আবির। এই মেয়েটাকে এখান থেকে চলে যেতেই হবে। আমি জানতাম না আমাকে নিচু করার জন্য ও এত কিছু করতে পারে। আমাদের ভালোবাসাকে বারবার কোনো না কোনো ভাবে অপমান করে আবির। কিভাবে সবকিছু ঠিক হবে আবির, আমি কিছুই বুঝতে পারছি না। মেম সাহেব, আমায় ক্ষমা করে দেবেন। আমি এসবের কিছুই জানতাম না। মনে হচ্ছে বিধির দেবী মা ওর পক্ষে নয়, আমার পক্ষে। এবার দেখো, প্রমাণও নষ্ট হয়ে গেল, আবিরও সুস্থ হয়ে বাড়ি ফিরল, আর ওই বোকাটাও ফেঁসে গেল। নিজের ফাঁদে নিজে পড়ার একটা প্রবাদ আমি শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। তবে আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওই মেয়েটার সব দোষ নিজের ঘাড়ে কেন নিল। যাই হোক, আমি তো খাই। আমার খাবারে তো লঙ্কা কে দিয়েছে? জল জল জল। আরে কি করছো তুমি? জল দাও আমাকে, জল দাও আমাকে, জল দাও, আমার ঝাল লাগছে, জল দাও আমাকে। বিধি। মেম সাহেব, মনে হচ্ছে জায়গাটার সঙ্গে আপনি মানিয়ে নিতে পারেননি। এই যে এই লঙ্কাটা, এখানের একটা নাম আছে জানেন তো? এই লঙ্কাই ছিল আপনার খাবারে। এখানকার সবচাইতে ঝাল লঙ্কা এটা। আর এই লঙ্কার জন্যই আপনার এখন এরকম অবস্থা। এই নিন ঠান্ডা ঠান্ডা জল, এটা খেলেই আপনার গলার জ্বালা শান্ত হবে। অশিক্ষিত কোথাকার! যখন জানতে এই লঙ্কাটা এত ঝাল, তাহলে আমার খাবারে দিলে কেন? যাতে আপনি বুঝতে পারেন যখন দম নেওয়া যায় না তখন কিরকম কষ্ট হয়। শুধু কিছুক্ষণের জন্য আপনি দম নিতে পারছিলেন না, তার জন্য আপনার এরকম অবস্থা হলো। সাহেব বাবুর কথা ভেবে দেখেছেন যে ওনার তখন কি অবস্থা হয়েছিল? কতক্ষণ ধরে উনি দম না নিতে পারার কষ্ট সহ্য করেছেন। এই শোনো, তুমি জানো না তুমি কি বলছো? আমার উপর দোষারোপ করছো? খুব সাহস বেড়েছে না তোমার? দাঁড়াও তুমি, আবিরকে আমি এক্ষুনি বলছি যে তুমি কি বলছো। ধাক্কা দিয়ে বের করবে তোমাকে এই বাড়ি থেকে, যেভাবে তোমার মাকে বের করেছিল। এত তাড়া কিসের মেম সাহেব? তাড়াহুড়ো করে তো শয়তানেরা কাজ করে। আর আপনি যে সত্যিটার কথা বলছেন না, তো একটা প্রমাণ আমার কাছেও রয়েছে, যেটা জানার পর সাহেব বাবু বাড়ি থেকে বের তো করে দেবেন, কিন্তু আমাকে নয়, আপনাকে। নোংরা ফেলার বাক্সে আমি পেয়েছি এই বাদামের প্যাকেটটা। তো কি হয়েছে যদি বাদামের প্যাকেট পেয়ে থাকো? তুমি তো তখন মাকে বললে যে তুমি বাদাম দিয়েছো পাস্তাতে, তাহলে আমাকে দোষারোপ করছো কেন? এই যে নখটা, এটাও কি আমার? মেম সাহেব, আপনি তো সাহেব বাবুকে ভালোবাসেন এরকমই দাবি করেন না? তাহলে কেন কেন বললেন এসব?
যখন জানতেন আপনি যে বাদাম খেলে ওনার কত বড় বিপদ হতে পারে, তাহলে ওনার খাবারে কেন দিলেন এটা? কেন দিয়েছেন আপনি? বলুন আমায় আসল কারণ। এই সব কিছুর জন্য তুমি দায়ী বিধি। কি প্রয়োজন ছিল আবিরের সামনে এই ড্রামাটা করার যে আমি তোমার মাকে গ্রেফতার করিয়েছি? কি প্রয়োজন ছিল? আর আবিরও চলে গেছিল তোমার সাথে সত্যি জানতে। আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে যেভাবেই হোক আবিরকে আটকাতে হতো, নইলে আমার সত্যিটা বাইরে বেরিয়ে আসতো। আমি ভালোবাসি আবিরকে, খুব ভালোবাসি, এতটা ভালোবাসি যেটা তুমি ধারণাও করতে পারবে না। নিজেকে দেখো বিধি, তুমি আবিরের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত নও। আর হ্যাঁ, আমাকে এই প্যাকেটটা দাও, আমি কারোর সামনেই সত্যিটা বেরোতে দেব না। দাও আমাকে। যদি আমার সত্যিটা সবার সামনে আনতেই হতো না ম্যাম সাহেব, তাহলে আমি আনতেই পারতাম। আমি ডাক্তার ম্যাডামকে কথাটা বলতেই পারতাম, কিন্তু এরকমটা আমি করব না। দয়া করছো তুমি আমাকে? দয়া নয়, আমি এটা সাহেব বাবুর জন্য করছি, ওনার ভালোবাসা আর ওনার বিশ্বাসের জন্য। কারণ যদি উনি জানতে পারেন যে যাকে উনি এতটা ভালোবাসেন, যার উপর এতটা বিশ্বাস করেন, সেই ওনাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, তাহলে ভেঙে পড়বেন উনি। আর এটা আমি দেখতে পারবো না। আরে আমি তো ওনার স্ত্রী শুধুমাত্র নামে, তাও আমি ওনাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আপনি তো জোর গলায় বলেন যে আপনি ওনাকে ভালোবাসেন, তাহলে কি করে আপনি ওনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারলেন? কি করে বলুন আমায়। অশিক্ষিত কোথাকার, তোমার স্পর্ধা হয় কি করে আমার সামনে এসব কথা বলার? যোগ্যতার কথা না আপনার মুখে মানায় না মেম সাহেব। আর যদি যোগ্যতার কথা বলতেই হয়, বলবো আপনার কোনো যোগ্যতা নেই সাহেব বাবুর মতো মানুষের ভালোবাসা পাওয়ার। সাহস হয় কি করে অশিক্ষিত মেয়েটার আমার সাথে লড়াইয়ে নামার? বাঁচবে না তুমি বিধি, বাঁচবে না। হ্যালো, আমি বলছি, ওই ঈশ্বরী কি নিজের অপরাধ মেনে নিয়েছে? না তো, আমি জানতাম এত বড় অপরাধী এত সহজে নিজের ভুল স্বীকার করবে না। 3rd ডিগ্রি দিন, হয়তো মেনে নিতে পারে। সাহেব বাবু, আমার মাদুর নিতে। সাহেব বাবু, আপনি কেন করছেন এসব? আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি করে নেব। তবে আমি সিসিটিভি ফুটেজ দেখব ক্যামেরার। আমি ফুটেজটা আগে দেখে নি, তারপর তোমার মাকে জেল থেকে বের করব। সাহেব বাবু, আপনি এত কষ্ট সহ্য করছেন, আপনাকে কিছু করতে হবে না। ডাক্তার ম্যাডাম তো বললেন আমায় যে মাকে কালকেই ছেড়ে দেওয়া হবে। আপনি শুধু বিশ্রাম নিন, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আপনি সাহেব বাবু, আমি সাহায্য করে দিই আপনাকে। আমি পড়তে পারবো, তুমি টেনশন নিও না। সাহেব বাবু, সাহায্য চাইলে না কেউ কখনো ছোট হয়ে যায় না।
আমি ভালো করে জানি যে আমাদের বিয়ে জোর করে হয়েছে, কিন্তু স্ত্রীর ধর্মই যে স্বামীকে সাহায্য করা। দিন। কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পড়তে পারবো, এটা আমি পারবো। আরে কিছুদিন আগে তো এটা ঠিক ছিল, জানি না কেন এটা ঢুকছে না। প্রলয় বাবু, কুর্তাটাকেও বকা দিচ্ছেন? মানে 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 এই যে আপনি ব্যায়াম করে নিজের শরীর বাড়াচ্ছেন আর কুর্তাটাকে বকা দিচ্ছেন। সাহেব বাবু, কুর্তাটা বিরক্ত হয়ে গেছে। ইঁদুরের গর্তে না হাতি কখনোই ঢুকতে পারে না। পাঞ্জাবিটা তো একদম ঠিক ছিল, জানি না আজকে। এক মিনিট তুমি আমাকে মোটা বললে? আর এসব তুমি কি বলছো? হাতি, ইঁদুর, এসবের মানেটা কি? আমাকে তোমার মোটা মনে হচ্ছে? না সাহেব বাবু, আমার এত বড় সাহস! আমি তো শুধু এটুকুই বলছিলাম যে আজকে আপনার সঙ্গে যা যা হয়েছে, শরীরটা একটু ফুলে গেছে হয়তো, আর এই জন্যই কুর্তাটা আপনার গায়ে আটছে না। দেখো, না আমি মোটা হয়েছি আর না পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে। সাহেব বাবু, আমি তো এমনিই বলছি। ঠিক আছে, আমি পড়তে পারবো এটা। আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি পড়ছি, এক্ষুনি এটা ঠিক হয়ে যাবে। এই তো হচ্ছে। একদম পারফেক্ট লাগছে না? তুমি কাটলে আমার এটা? সাহেব বাবু, আপনি তো জেদ করে যাচ্ছিলেন, তাই আমি আপনার কুর্তা কেটে দিলাম। আর এমনিতেও মোটা হওয়াতে দোষ কোথায়? আমাদের গ্রামে বলে যে যদি স্বাস্থ্য ভালো হয় না, তাহলে সেটা হলো সমৃদ্ধির লক্ষণ। তুমি আমার পাঞ্জাবিটা কেটে দিলে? তুমি জানো এটা আমার কত ফেভারিট? আই কান্ট বিলিভ দিস। এবার আমি তোমাকে ছাড়বো না। সাহেব বাবু, না, আমার পোশাকটা কাটবেন না। না সাহেব বাবু। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ। এতদিন ধরেও তুমি আমাকে বুঝতে পারলে না? আমি তোমায় কোনো কষ্ট দেব না। এখন আমি তোমার ক্ষততে ক্রিম লাগিয়ে দিচ্ছি, কারণ এই আঘাতটা আমি তোমায় দিয়েছিলাম। কিন্তু সাহেব বাবু, আপনি এসব কেন করছেন? আপনি তো আমাকে ঘৃণা করেন, তাই না? তুমি কি জানো আমার দাদু কি বলেন?
আমার দাদু বলেন তুমি যদি কাউকে পছন্দ নাও করো তবুও তাকে সাহায্য করো আর তার ভালো করো, তাহলে ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবেন আর তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি চাও। তুমি জানো আমি কি প্রার্থনা করি? আমি প্রার্থনা করি ত্রিশালা যেন ভালো থাকে, ত্রিশালা যেন এই পৃথিবীর সব সুখ পায়। আমি চাই ও সবসময় যেন খুশি থাকে। আমি ওই ক্ষতস্থানে মলম দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। এরকম ড্রেস পরে আর এরকম হেয়ারস্টাইল করে এই বসুন্ধরাদি ওকে নিজের দিকে টেনে নিয়েছে না। আমিও এরকম ড্রেস পরতে পারি আর এরকম হেয়ারস্টাইলও করতে পারি, আর বসুন্ধরার থেকে দেখতে সুন্দরও লাগবে। ওয়েলকাম মিস্টার। তো বলো কেমন লাগছে আমাকে? শোনাও না, এসব কি পড়েছো তুমি? খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। বসুন্ধরাকে দেখে তো একদম হাসো না, ওনাকে তো প্রশংসা করতে করতেও হাঁপাও। আরে আরে কি সব বলছো তুমি? আর এরকম একটা ছোট ব্যাপারকে বড় করছো কেন? শোনায় না, তুমি যেরকম আছো সেরকমই পছন্দ আমার। আর তাছাড়াও তোমাকে সব থেকে বেশি সুন্দর শাড়ি পরলেই দেখায়। মনে আছে তোমার? তুমি ওই দিন ওই সবুজ রঙের শাড়িটা পরেছিলে আর গলায় পূর্বপুরুষদের হারটা ছিল, সেই স্মৃতিটা এখনো আমার মনে গেঁথে রয়েছে। আচ্ছা, ওই কালো রঙের ফাইলটা তুমি কোথাও দেখেছো? আমি জানি না। আচ্ছা, একটা কাজ করো, তুমি শান্ত হয়ে এখানে বসো, আমি তোমার জন্য একটা আদা দিয়ে বানানো চা পাঠাচ্ছি। ও কিন্তু একদম ঠিক বলেছে। ওই গ্রিন শাড়িতে আমাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু ওই গ্রিন শাড়ির সঙ্গে তো ওই হারটাও ছিল না। কিন্তু হারটা তো এখন নেই, কারণ এখন তো ওটা করুণা দিদির কাছে আছে। করুণা দিদি, এই হারটা তো আমার, এই পরিবারের বড় বউ হওয়ার জন্য। আপনি তো এই পরিবারের কেউ নন দিদি। হে মা কালী, এটা মেম সাহেবের কেমন ভালোবাসা মা, যেখানে সাহেব বাবুর জীবনটাকে বাজি ধরতে হয়। এটা ভালোবাসা নয়, কিন্তু মেম সাহেব তার সমস্ত সীমা অতিক্রম করেছে নিজের স্বার্থের জন্য। সাহেব বাবুকেও ছাড়লেন না। আমি তোমার নামে দিব্যি করে বলছি মা, যে আমি মুখোমুখি হব ত্রিশালা মেম সাহেবেরও আর এই গোটা সমাজেরও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।